হ্যালো বন্ধুরা, ম্যাথ সলিউশন অ্যাপে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা করতে চলেছি ক্লাস 10-এর কষে দেখি 2। অর্থাৎ এগুলো বলছে সরল সুদ কষা। তো আমরা এই সরল সুদ কষার অঙ্কগুলো আজকে সমাধান করতে চলেছি। তো দেখো কি বলছে সরল সুদ কষার ক্ষেত্রে। প্রথমে 1 নম্বর অঙ্কটা বলছে যে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লেখি। তাহলে এখানে বলছে যে দুজন বন্ধু একটা ছোট ব্যবসা চালাবেন, তার জন্য তাদের 12% সরল সুদের হারে একটা ব্যাংক থেকে তারা 15,000 টাকা ধার নিয়েছিল। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে, মানে এখানে শুধু আমাকে সুদটা বের করতে বলছে। তো একদম সহজ পদ্ধতিতে আমরা করতে চলেছি। দেখো, তো আমি লিখে রেখেছি খাতার মধ্যে কষে দেখি 2 এবং পেজ নাম্বারটা। তো আমরা 1 দাগের অঙ্কটা করতেছি, তাহলে 1 দাগের অঙ্কটা তুলছি। তবে আমরা জানি এখানে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা যে বসিয়ে যদি আমরা এই অঙ্কটা করি তাহলে কি হবে, খুব কম সময়ের মধ্যে সেই অঙ্কগুলো আমরা করতে পারবো। তো আমি সেই ফর্মুলা ইউজ করে করতেছি। দেখো যে আমরা জানি আই সমান সমান PTR/100। এটা হচ্ছে সরল সুদের ফর্মুলা। তো লিখে দিতে হবে যেখানে পি মানে হচ্ছে আসল, তাহলে এটা আসল, যেখানে পি হচ্ছে আসল। তারপর কি আছে টি, তো এই টি মানে হচ্ছে এখানে সময়, কত সময়ের জন্য সে টাকাটা রাখবে বা নিয়েছে সেরকম। টি হচ্ছে সময়। আর কি আছে আর, আর হচ্ছে এখানে পার্সেন্টেজ, শতকরা। আর হচ্ছে এখানে শতকরা। আর কি আছে তাহলে আই, এই আইটা হচ্ছে এখানে সুদ, যেটাই অঙ্কের মধ্যে আমাকে বাইর করতে বলেছে। তাহলে আই হচ্ছে এখানে সুদ। তাহলে আমরা লিখে নিচ্ছি কোথায় কত। যেমন পি হচ্ছে আসল, এখানে আসল অঙ্কের মধ্যে কত দিয়েছিল, 15,000 টাকা। তাহলে আমরা এখানে লিখব আসল হচ্ছে 15,000 টাকা। টি হচ্ছে সময়, সময় এখানে কত বলেছিল 4 বছর, তাহলে আমরা লিখছি 4 বছর। আর আর হচ্ছে এখানে শতকরা, তাহলে এখানে শতকরা হচ্ছে 12% সুদের হারে নিয়েছিল টাকা, তাহলে 12। আর আই হচ্ছে সুদ, এটা জানা নেই, এটা আমরা বাইর করবো, তার জন্য এটা হচ্ছে কোশ্চেন মার্কস। তো এখন আমরা অঙ্কগুলো যার যে এখানে বসাই জায়গায়, যেমন পি পি হচ্ছে আসল, এখানে ছিল 15,000 টাকা। টি হচ্ছে সময়, সময় কত দিয়েছিল 4 বছর। আর আর হচ্ছে এখানে সুদের হার 12%, আর নিচে 100 ছিল 100। এবার কাটাকুটি করতে হবে। তো এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে কি থাকছে উপরে 150, 4 আর 12। এই 150, 4 আর 12 যদি আমরা গুণ করি তাহলে 4 শূন্য শূন্য, তাহলে মোটামুটি 7,200 এটা পাওয়া যাবে। তো আই আমরা কি ধরেছিলাম সুদ, তাহলে আই এর সমান কত পাওয়া গেল 7,200। তাহলে এটাই আমরা উত্তর লিখে দিতে পারবো। সুতরাং উত্তর তাদের 7,200 টাকা সুদ দিতে হবে। হয়ে গেল একদম সহজ পদ্ধতিতে। তাহলে অঙ্কের মধ্যে চেয়েছিল যে তাদের কত টাকা সুদ দিতে হবে, তাহলে আই সামনে সামনে আমরা সুদ ধরেছিলাম, তাহলে আই এর মান পাওয়া গেল আমাদের কত 7,200। তাহলে আমরা উত্তর লিখতে পারি যে তাদের 7,200 টাকা সুদ দিতে হবে।
এগুলো 1 নম্বর। এবার আমরা 2 নম্বর অঙ্কটা সমাধান করব। তাহলে 2 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকা সুদ কত হবে নির্ণয় করি। এখানে কিন্তু সময়টা একটু ঘুরিয়ে দেওয়া আছে, আমাদের সময়টা বুঝে বের করতে হবে। এখানে বলছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে। তাহলে প্রথমে আমাকে এখানে সময়টা বার করে নিতে হবে। তাহলে এসব করা যাক, আমরা করছি 2 নম্বর দাগের অঙ্ক। এখানে আগে মোট সময়টা বার করতে হবে। তাহলে হচ্ছে মোট সময় কি বলেছিল, মোট সময় জানুয়ারি মাসে 1 জানুয়ারি থেকে 2005 সালে। তাহলে 1 জানুয়ারি মাস কত দিনের হয়, 31 দিনের হয়। তারপরে ফেব্রুয়ারি মাস হচ্ছে 28 দিনের হয়। মার্চও 31 দিনের হয়। এপ্রিল হলো 30 দিনের হয়, এপ্রিল। এবং এখানে 27 মে পর্যন্ত বলছে, তাহলে ওই দিনটা তো আমরা ধরবো না, তাহলে এখানে 26 তারিখ পর্যন্ত আমরা ধরবো। তার জন্য এখানে আমরা 26 মে পর্যন্ত ধরছি। চলো এগুলোকে আমরা যোগ করে নিলে কত হচ্ছে, 6 0 7 15 16 16 6 এদিকে 3 দিয়ে 5 5 3 8 8 9 10 10 3 13 14। তাহলে মোট এত দিন পেলাম আমরা। তাহলে আমরা এখানে পেলাম মোট 146 দিন। সময়টাকে আমরা বাইর করে নিলাম আগে। এবার আমরা আগের নিয়মে করব, যে আমরা জানি কি ফর্মুলা কি ছিল, আই সমান সমান PTR/100। যেখানে এখানেও লিখে দিবে, যেখানে পি আচ্ছা আসল ছিল পি, আমি আর বারবার লিখছি না ওগুলো। তাহলে লিখবে যে পি ছিল আসল, এখানে ছিল 2000 টাকা। পি 2000 টাকা। টি হচ্ছে এখানে হচ্ছে টি হচ্ছে, আমরা জানি টি মানে কি বছর বা সময়, কিন্তু এখানে যেহেতু আমরা 146 দিন পেয়েছি, তাহলে এটাকে আমরা 146 লিখবো। কিন্তু আমরা জানি 365 দিনে 1 বছর হয়, তার জন্য 365 দিয়ে এটাকে আমরা ভাগ করে দেবো, তবেই এটাকে বছরে আনা যাবে। তো এভাবে আমরা লিখলাম। টি হচ্ছে আর হচ্ছে সুদের হার, তাহলে সুদের হার এখানে 6% ছিল, মানে 6% লিখলাম। আই সুদ, এই আই মানে সুদ, তাহলে সুদটা আমরা জানা নেই, বার করবো, তার জন্য এটা কোশ্চেন মার্কস হয়ে গেল। তো এখানে আমরা এখন বসাই, আই থাকবে, পি এর জায়গায় 2000 বসাবো, গুণ টি হচ্ছে 146/365, আর হচ্ছে এখানে 6 আর সূত্রের 100 ছিল, তাই এখানে 100। এবার কাটাকুটি করলে এই শূন্য কাটা যাচ্ছে, এই শূন্য কাটা যাচ্ছে, আর কাটাকুটি আছে না এখন। তাহলে আমরা এটা গুণ করে নেবো, যে 20 146 আর 6 রাফে যদি আমরা গুণ করে নেই এটাকে, তাহলে আমি গুণটা আর এখানে দেখাচ্ছি না, তাহলে বড় হয়ে যাবে। জন্য গুণটা আমি আগেই ক্যালকুলেটর করে রেখেছি। আমি এখানে লিখেছি 17,520, যে গুণ করলে হচ্ছে, আর নিচে থাকছে 365। এবার এই 365 দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে 48 পাওয়া যাবে। তাহলে আই এটাই এখানে সুদ চেয়েছিল, তাহলে আই আমরা সুদ পাওয়া গেল 48 টাকা। তাহলে উত্তর লিখতে হবে যে 48 টাকা সুদ হবে। তাহলে এই ছিল 2 নম্বর অঙ্কটা। এবার আমরা পরের অঙ্ক করতে চাই, 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে দেখো কি বলছে, যে বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার
1 বছর 3 মাসের স্ববৃদ্ধিমূল কত হবে নির্ণয় করি। এখানে একটা কথা থেকে ঘুরিয়ে দিয়েছে স্ববৃদ্ধিমূল। স্ববৃদ্ধিমূল কথার অর্থ হচ্ছে সুদ এবং আসল দুটো মিলিয়ে স্ববৃদ্ধিমূল। তো আগের ফর্মুলা লিখছি যে আমরা জানি I সমান সমান PTR/100। আবার এখানে লিখে দেবে যেখানে P সমান সমান এখানে কত টাকা বলেছিল, 960 টাকা। তাহলে 960 টাকা। T হচ্ছে এখানে সময়, তাহলে সময়টা এখানে কি বলেছিল যে 1 বছর 3 মাস। তাহলে 1 বছর তো আছে, কিন্তু মাসটাই যেহেতু এখানে বছরে পরিণত করবো, তাহলে এই 3 মাসটাকে 12 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এটা বছরে পরিণত হয়ে যাবে এরকম। এটাকে যদি আমরা আবার সাজিয়ে লিখি তাহলে নিচে 12 12ই হবে, 12-এর সাথে এটা গুণের সময় 12কে 12, 12 আর 3 যোগ করলে উপরে হচ্ছে কত 15। তাহলে এত বছর হয়ে গেল এটা, তো বছর। এবার হচ্ছে আর হচ্ছে সুদের হার। তাহলে এখানে সুদের হার কত ছিল, 8.13%। 8.13% সরল সুদের হার ছিল, কিন্তু এটাকেও যদি আমরা সাজিয়ে নিই তাহলে কি হবে, নিচে 3 3-এর সাথে 8 গুণ 3 আসলে 24, 24 আর একে উপরে 25, তাহলে উপরে হচ্ছে তো এটা পার্সেন্ট, এত পার্সেন্ট সরল সুদের হারে তারা নিয়েছিল। এবার হচ্ছে আমরা বাইর করবো হচ্ছে যে সুদটা এখানে কত, তার জন্য এটা কোশ্চেন বাইর করব। তো আমরা ফর্মুলায় বসাচ্ছি, আই হবে। পি আসল কত ছিল, 960 টাকা। টি সময় ছিল 12, এটা ছিল। আর কত ছিল, 25 দিন, তাহলে 25 দিন। আর সূত্রের এখানে 100। এবার কাটাকুটি এই শূন্য আমি কেটে দিচ্ছি। তাহলে 3 দিয়ে যদি আমি এই 15 কাটি, 3 5-এ 15 হচ্ছে, 3 5-এ 15 হচ্ছে। এবার 5 দিয়ে যদি এই 10কে কাটি, 5 2 10 হচ্ছে 2। এবার এই 2 দিয়ে যদি আমি 96কে কাটি তাহলে 4 2 8, 8 2 16। এই 2 দিয়ে 96কে কাটলে 4 2 8 আর 1 থাকছে, তাহলে 16, 8 2 16, 48, 40 ওখানে 25, তাহলে নিচে 12। এই 12 দিয়ে যদি আমি 48 কেটে 12 2 12কে 12 4 12 48, তাহলে 4 হচ্ছে এখানে। তাহলে উপরে কি থাকছে, শুধু 4 আর 25। এই 4 আর 25কে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 4 25-এ 100। তাহলে আই সমান সমান কত পাওয়া গেল, 100। তার মানে এটাই হচ্ছে সুদ। কিন্তু এই অঙ্কের মধ্যে শুধু সুদটা জানে, বলছিল স্ববৃদ্ধিমূল কত, তার জন্য এই সুদ আর আসল দুটো যোগ করলে স্ববৃদ্ধিমূল হয়ে যাচ্ছে। তাহলে উত্তর লিখতে হবে যে স্ববৃদ্ধিমূল হবে তাহলে সুদ হচ্ছে 100, আর যেটা আসল ছিল কত, 960 টাকা। তাহলে এটাই হচ্ছে 960। এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে 960 আর 100 কত হবে, 1060 এত টাকা। এটাই হলো স্ববৃদ্ধিমূল হবে 1060 টাকা। তো এবার 4 নম্বর দাগের অঙ্ক কি বলেছে, যে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পর সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে সেটা হিসেব করে লিখি। তাহলে উৎপলবাবু তার জমি চাষ করবে, তার জন্য ব্যাংক থেকে 6% সুদের হারে কত টাকা ধার নিয়েছিল, 3200 টাকা। কিন্তু সেটা 2 বছরের জন্য। 2 বছর পর থেকে সুদে আসলে কত টাকা দিতে হবে। তাহলে এখানে যদি আমরা সুদটা শুধু বার করি, তার সঙ্গে আসলটা যোগ করলেই হয়ে গেল সুদ আসল। তো এখানে নেমে করছি 4 নাম্বার। আমরা জানি
আমরা জানি আই সমান সমান PTR/100, PTR/100 হয়ে যাচ্ছে, যেখানে P সমান সমান কত, 3200 টাকা। টিটা হচ্ছে এখানে সময় কত ছিল, 2 বছর। আর আরটা হচ্ছে সুদ এখানে কত ছিল, 6%। আর আই এটা আমরা বাইর করবো, কত হলো, এবার বসাচ্ছি জায়গায়, আই হবে, কিন্তু পি কত ছিল আসল, 3200 টাকা। টি হচ্ছে এখানে সময় 2 বছর, আর হচ্ছে সুদের আর 6%, আর নিচে 100 ছিল 100। এই কাটাকুটি যাচ্ছে, এই শূন্য কাটা, এই শূন্য কাটা যাচ্ছে, তাহলে আর কিছু যাচ্ছে না, তো ওগুলো গুণ করতে হবে। 32-এর সাথে 2 এবং 6 গুণ করলে কত হবে, 384। তাহলে এখানে হচ্ছে 384, তাহলে আই সমান সমান হচ্ছে 384। এটা আমরা কী পেলাম, সুদ। এবার এখানে যদি আমরা সুদে আসলে বাইর করতে চাই, তাহলে আসলের সঙ্গে সুদটা যোগ করলে সুদ আসল হয়ে যাচ্ছে। তাহলে লিখব উত্তর, সুদে আসলে শোধ করতে হবে সুদে আসলে শোধ করতে হবে, তাহলে সুদ হচ্ছে 384 আর আসল কত ছিল 3200, তাহলে এখানে লিখছি 3200। এই দুটোকে যদি আমরা যোগ করে দিচ্ছি তাহলে হচ্ছে কত, 3584 টাকা। ঠিক আছে, এটাই উত্তর হয়ে যাচ্ছে। তাহলে এখানে বলেছিল যে সুদ আসলে তাই কত শোধ করতে হবে, তাহলে এই যে সুদ এবং আসলে আমরা যোগ করে দিচ্ছি, তাহলে 3584 টাকা তাদের সুদে আসলে শোধ করতে হবে। 5 নম্বর অঙ্ক কী বলেছে, যে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন, নিজের পরে লিখি। তাহলে এখানে বলছে শোভা দেবী তিনি কি করেছিলেন, 5.25% সরল সুদের হারে একটি ব্যাংকে কিছু টাকা জমা রেখেছিলেন। এতক্ষণ আমরা কী করেছিলাম, ব্যাংক থেকে লোন নিয়েছিল, কিন্তু এবার তার উল্টোটা করেছে, যে ব্যাংকে সে টাকাটা জমা রেখেছেন। ঠিক আছে, এবার 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন সেটা আমার, এবার আসলটা আমাকে বার করতে হবে। তাহলে লিখব যে আমরা জানি ফর্মুলা আই সমান সমান PTR/100, যেখানে পি এটাই আমরা বাইর করতে বলছি এখানে, যেহেতু আসল কত তার জন্য সেটা আমরা প্রশ্ন মার্ক দিলাম। এবার হচ্ছে টিটা হচ্ছে সময়টা কত, ওখানে 2 বছর। তারপরে হচ্ছে আর হচ্ছে এখানে পার্সেন্টেজ, তাহলে কত পার্সেন্ট, 5.25% সরল সুদের হারে তারা নিয়েছিল। এবং আই হচ্ছে সুদ, সে 2 বছর পর কত টাকা সুদ পেয়েছিল, 840 টাকা সুদ পেয়েছিল। তাহলে এগুলো আমরা সাজিয়ে নিলাম। এবার এখানে আমরা বসাবো, তাহলে আই এর জায়গায় কত, 840 টাকা সে সুদ পেয়েছিল। পিটার মান জানা নেই, বার করবো, তার জন্য পিপিএ বসবে। টি হচ্ছে এখানে 2 বছর, আর ছিল এখানে 5.25 সুদের হার, আর নিচে সূত্রটা 100। কিন্তু এখানে দেখো একটা দশমিক চলে আসে, তার জন্য দশমিকটা আমরা তুলে দিচ্ছি। তাহলে দশমিক তোলার নিয়ম কি, দশমিকের জন্য 1 আর দশমিকের পরে 2 ঘর আছে মানে 2টো শূন্য। তাহলে এটাকে আমরা কাটাকাটি করছি কি, এই 2 দিয়ে যদি 100কে কাটি তাহলে হচ্ছে 50, আর যেদিকে আমরা কাটি 25, 4 25 100, তাহলে এটাকে 4 দিয়ে 4 25 100 হচ্ছে, আর 25 দিয়ে 525কে কাটলে হচ্ছে 21। তাহলে এখানে এখন কি করতে হবে, দেখ সমানের পরে এখানে সমানের আগের সংখ্যা আছে, তার জন্য একটু বজ্র গুণন করতে হবে। বজ্র গুণন কীভাবে করতে হয়,
অনেকটা ক্রস আকারের মতো, এদিকে উপরে এদিকে নিচে আর এদিকে উপরে এদিকে নিচে। তাহলে এখানে কি থাকছে, কিচ্ছু নেই, শুধু 21 তার সঙ্গে পি। তার জন্য 21-এর সাথে পি গুণ করলে এখানে কিছু সংখ্যা নেই, মানে 1 আছে। তাহলে 21-এর সাথে পি সাথে এবং 1 গুণ করলে, তাহলে 21-এর সাথে পি গুণ করলে 21 পি, তার সাথে 1 গুণ করলে ওটাই হচ্ছে, তাহলে 21 পি। এবার এদিকে এদিকে উপর নিচ, তাহলে 4 দিয়ে 50কে আমি যদি গুণ করি, 4 শূন্য 0, 4 5 20, 200 হয়ে যাচ্ছে। এবার 200-র সঙ্গে যদি 840 গুণ করি, তাহলে এটা হচ্ছে গুণ আকারেই দেখছি, 840 তো 200 লিখলাম। এবারে এখানে পি পিই হবে, এই পি এর সামনের সংখ্যাটা দিয়ে গুণ আকারে যেহেতু আছে, এটাকে আমরা নিচে লিখছি এদিকে 840 × 200। এই 21টা কোথায় আসবে, এদিকে নিচে। হ্যালো, এবারে কাটাকাটি, এই 21 দিয়ে যদি আমি এই 840কে কাটি, তাহলে হচ্ছে হবে 40 হচ্ছে এখানে। এই 40-এর সঙ্গে এই 200 যদি আমরা এখন গুণ করি, তাহলে হবে 8000 পি। তাহলে পি হচ্ছে, আমরা কি ধরেছিলাম, পি আসল কত জানা নেই ছিল, তাহলে পি হচ্ছে 8000 পাওয়া গেল। ঠিক আছে, এত টাকা। এখানে উত্তর লিখে দেব, যে উত্তর তিনি 8000 টাকা জমা রেখেছিলেন। হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে তো অবশ্যই লাইক করবেন, এবং পরবর্তী অঙ্কগুলো আমরা নেক্সট পার্টে নিয়ে আসব। তো প্রত্যেক দিন এভাবে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। থ্যাংক ইউ।